সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নন্দন টিভি যুক্তরাষ্ট্র বাফলো থেকে আমি আজমল। আমাদের নিয়মিত আয়োজন নন্দন ইনসাইডার। এবারের পর্বে আমরা নন্দন ইনসাইডারে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অ্যাটর্নি, বাংলাদেশি লয়ার, অ্যাটর্নি অ্যাট ল যুক্তরাষ্ট্র। আমাদের সামনে উপস্থিত আছেন জনাব তানুন রিজভী। তানুন রিজভী সাহেব, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের নন্দন ইনসাইডারের অনুষ্ঠানে আমন্ত্রণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তানুন রিজভী, আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো প্রথমতেই, আমরা তো আসলে দৈনন্দিন আমরা যখন দিনগুলো পার করি, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম, অনেক কিছু ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততার মধ্যে আমাদের আসলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, অনেক সময় অপ্রিয় ঘটনাগুলো আমরা সম্মুখীন হই। সেই অপ্রিয় ঘটনাগুলোর মধ্যে সাধারণত দুর্ঘটনাগুলো আমরা প্রতিনিয়তই ফেস করছি বলে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের প্রতিদিন বিভিন্ন নিউজে আমরা সেটি পাই। তো এই যে দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, সেই দুর্ঘটনাগুলোর আসলে কেন ঘটছে? এটার কি নিয়ম ভঙ্গের কারণে ঘটছে নাকি আসলে না জানার কারণে ঘটছে? It's mostly about carelessness, মানে negligence মানুষ তো গাড়ি চালানোর সময় আমরা even judges get into car accident, even lawyers get into car accident, right? এটা মানুষের ভুলের জন্য মোটামুটি এটা হয় বেসিক্যালি। এটা মানে কেউ ইচ্ছা করে কেউ কাউকে কষ্ট দেয় না বা কেউ কাউকে ব্যথা দেয় না। যদি এটা ইচ্ছা করে হয়, এটা অ্যাসল্ট হয়ে যায়, এটা ক্রিমিনাল ম্যাটার হয়ে যায়। কিন্তু আমরা হচ্ছে সিভিল লয়ার, সো আমাদের মেসলি আমরা কেসগুলো পাই যেখানে মানুষের নেগলিজেন্স থাকে, মানুষের ভুল থাকে, নট ইন্টেনশনাল অ্যাক্টস। তবে আপনার যে এখানে যে অ্যাক্সিডেন্ট গুলো আপনি সাধারণত ডিল করে করছেন, তো এখানে তো বেশিরভাগই হচ্ছে মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট গুলো আপনি বেশি পেয়ে থাকেন। সো এই মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট গুলোতে আসলে আমাদের যারা বাংলাদেশিদের যে অ্যাক্সিডেন্ট গুলো, কেসগুলো আপনারা পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের কোন কেসগুলো সাধারণত ভুলের কেসটাই বেশি থাকে, সংখ্যাটা বেশি থাকে, নাকি আসলে অন্যের ভুলের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম সংখ্যাটা বেশি থাকে? হ্যাঁ, মোস্টলি অন্যের ভুলের কারণে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় সেগুলোতেই আমি মোটামুটি সব কেস কলস গুলো যেগুলো পাই সেগুলো মানুষের ভুলে, যে আমি সুন্দর মতো যেমন গাড়ি চালাচ্ছি আরেকজন এসে আমাকে মেরে দিচ্ছে, মোস্টলি এগুলো। কারণ আমার বাঙালি ড্রাইভার্স আর ভেরি গুড ড্রাইভার্স, সো আমরা টিপিক্যালি আমরা কাউকে মারি না, মানুষ আমাদেরকে মারে। ধন্যবাদ। একটা সুন্দর একটা জিনিস জানা গেল যে আমাদের বাংলাদেশি মানুষরা, তারা আসলে যে প্রবাসের যে গুণ অর্জন করেছে সেটি আবারও প্রমাণ হলো আমাদের অ্যাটর্নিদের কাছে যে কেসগুলো সাধারণত আসে, তো সেটির মধ্য দিয়ে। তো আমি যে জিনিসই জানতে চাই, তো আমাদের বাংলাদেশের যারা চালক আছেন তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স যখন করেন, তো ওনাদের ইন্স্যুরেন্স কাভারেজ সম্বন্ধে কি ধরনের কাভারেজ গুলো ওনাদের রাখলে ওনাদের জন্যই ভালো এই দুর্ঘটনাগুলো ফেস করার জন্য? এক্সেলেন্ট কোয়েশ্চেন আসল ভাইয়া। আমার একটা প্ল্যানও ছিল যে আমরা একটা ভাইয়াদের সাথে বসে আমরা একটা ভিডিও করবো যেখানে মানুষদেরকে আমরা আরো আমরা উৎসাহ করবো যে আপনারা ফুল কভারেজ নেন, আপনারা প্লিজ খালি লায়াবিলিটি নেন না। কারণ কি হয়, তখন হচ্ছে যখন পুলিশ রিপোর্টটা জানি টিপিক্যালি সবসময় আমাদের এগেনস্টে লেখে, বাঙালিদের এগেনস্টে সবসময়। কারণ হচ্ছে আমাদের ইংলিশে আমাদের একটা ডিসক্রিপেন্সি আছে, আমাদের একটা সমস্যা আছে। তো টিপিক্যালি আমাদের সাইডটা স্টোরিটা আমরা বলতে পারি না। তো ওই যে আরেকটা যে ড্রাইভারটা, ওইটা ওর ফল থাকলেও ওর যখন সাইডের স্টোরিটা নেয় তখন পুলিশ টিপিক্যালি ওর রিপোর্টটাই লেখে। তখন আমার কাছে আসে, তখন আমি এটাকে অ্যামেন্ড করাই, তখন আমি এটাকে পুলিশ রিপোর্টকে অ্যামেন্ড করাই, বা আমরা নেগোসিয়েশন করি, আমরা অ্যাডজাস্টের সাথে ঝগড়াঝাড়ি করি, তখন আমরা কারেক্ট স্টোরিটা আমরা বের করতে পারি। কিন্তু ইটস টু লেট দো। তো ওই টাইমে যখন আপনাদের যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন লায়াবিলিটি তো আমাদের টিপিক্যালি খালি লায়াবিলিটি থাকে, আমাদের ফুল কভারেজ থাকে না। তখন আমাদের গাড়িটা কেউ ঠিক করে দিচ্ছে না আনটিল আমরা একটা রিজলভ করতেছি কেসটা। হ্যাঁ, তো এর জন্য বলবো যে ওই টাইমটা, যে পিরিয়ডটাতে যে আমরা ইন্স্যুরেন্স অ্যাডজাস্টের সাথে যখন আমরা কথা বলছি বা ডিফেন্স লয়ারদের সাথে আমরা কথা বলতেছি, গাড়িটা যেন আপনার জন্য সুন্দর মতো ঠিক হয়ে যায়, এই জন্য আপনারা ফুল কভারেজ নেবেন প্লিজ। ফুল কভারেজের সাথে তো শুধু এখানে প্রপার্টি ড্যামেজটাই শুধু ইনক্লুডেড না, এখানে লাইফেরও একটা ড্যামেজ ব্যাপার থাকে। তো সেটা কিভাবে কভারেজটা তারা পেয়ে থাকে? কারণ আমরা যখন ইন্স্যুরেন্স করি সেখানে তো বিভিন্ন ক্যাটাগরি থাকে, প্রপার্টি ড্যামেজের একটা মানে বাজেট থাকে, সব ধরনের বাজেটগুলো থাকে, সিকনেস, অসুস্থতা বা তো হসপিটালিটি, সবকিছু মিলিয়ে যে বাজেটগুলো, এগুলো আসলে একজন যিনি আহত হয়েছেন তিনি সবগুলো বেনিফিট কিভাবে পেতে পারেন? আচ্ছা, দিস ইজ আ গ্রেট কোয়েশ্চেন টু আজমল ভাই। সো নিউ ইয়র্ক স্টেট ইজ এ নো ফল্ট স্টেট। তার মানে হচ্ছে আপনার ফল থাকুক বা না থাকুক, আপনার গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে $50,000 পর্যন্ত পে করবে মেডিকেল বিলস এর জন্য ভাইয়া। হ্যাঁ, আর হচ্ছে ডেথের যেটা বলছেন ভাই, ওইটা হচ্ছে আমরা বলি হচ্ছে সাম কভারেজ বা ইউএম কভারেজ। তো আপনাদের আবার বলবো যে আপনারা মিনিমাম স্টেট মিনিমাম যেটা আমাদের 25-50 আমরা টিপিক্যালি যেটা নেই, ওইটা না নিয়ে আমরা যদি একটু পলিসিটা একটু বেশি থাকে, ধরেন হচ্ছে আরেকটা ড্রাইভার জন্য, ধরেন থানুন মারলো আজমল ভাইকে, হ্যাঁ, থানুনের অনলি পলিসি হচ্ছে 25-50, কিন্তু আজমল ভাই এত ইনজুরিজ হয়েছে যে 25,000 টাকা দিয়ে আজমল ভাইটা মানে ভালো মতো কম্পেনসেট হবে না।
তো আজমল ভাইয়ের যদিও স্টেট মিনিমাম থাকে 25-50, তাহলে হচ্ছে আজমল ভাইয়ের ম্যাক্সিমাম ইজ গোনা রিকভার ইজ 25। কিন্তু আজমল ভাইয়ের যদি একটু ভালো পলিসি থাকতো 100-300, তখন আজমল ভাইয়ের যে ইনজুরিজ গুলো আছে সেটা সুন্দর মতো সে কম্পেনসেটেড হতো, সে $100,000 পাইতো। ফার্স্ট 25 পাইতো আমার কাছ থেকে, বাকি 75 পাইতো আজমল ভাইয়ের ওন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, which we call SUM, সাপ্লিমেন্টারি আনইনস্যুরড মোটর রিস্ক কভারেজ। রাইট। সো এই যে কাভারেজ গুলোর কথা আপনি বলছেন, সেই কাভারেজ গুলি তারা কি হ্যান্ড ওভার করে বাই দি যিনি ভিকটিম তার কাছে, নাকি এটা আসলে ওই কস্ট গুলোর উপরে, যেমন আপনার তার যে হসপিটালের যে কস্ট সেখানে অটোমেটিকলি সেখানে পে করছে কিন্তু আপনাকে করছে না, বিষয়টা কিভাবে ওয়ার্ক করছে? গুড হ্যাঁ। সো আপনি সিন্স নিউ ইয়র্ক ইজ এ নো ফল্ট স্টেট, তার মানে হচ্ছে আপনার গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি আপনার মেডিকেল বিল পে করতেছে ডাইরেক্ট প্রোভাইডারের কাছে, আপনাকে মেডিকেল বিলের জন্য পে করবে। কিন্তু আরেকটা জিনিস আছে ভাই, সেখানে একটা ওয়েজ লস কম্পোনেন্ট আছে। হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পার মান্থ $2,000 করে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। আপনার ওই ইন্স্যুরেন্স যদি আপনি কাজ না করতে পারেন। কিন্তু মেডিকেল বিলস সেগুলো হচ্ছে ডাইরেক্ট ডাক্তারকে ওরা পে করে। তো এই যে ক্লেমটির কথা বললেন নো ফল্ট, সো নো ফল্টটা আমি অনেক বাংলাদেশিদের সঙ্গে আমার যখন আলোচনা করার বা কখনো ডিসকাশন করার সুযোগ হয়, আমি যতটুকু জানতে পারি নো ফল্ট সম্বন্ধে অনেকের একটু রং ধারণা আছে। এই কনসেপ্টটা যদি আমরা একটু ক্লিয়ার করতে চাই, যে আমি যদি প্রথমে প্রশ্নটা এইভাবে করি যে নো ফল্ট বলতে আমরা বাংলাদেশিরা মনে করি যদি কোনো কারণে আমি ফল্ট করেই থাকি বা পুলিশ রিপোর্টটা যদি আমার পক্ষেই না থাকে, তার মানে আমি নো ফল্টের বেনিফিটটা পাচ্ছি না, তার মানে আমি নো ফল্ট ক্লেম করবো না, তাই না? তো আবার অনেকে জানেন যে হ্যাঁ নো ফল্টটা হচ্ছে এটা ইন জেনারেলি সবার জন্য, যিনি ফল্ট করেছেন এবং যে করেনি, এটা একটা কাভারেজের বিষয়, নামটার নাম হচ্ছে নো ফল্ট। এটা যদি একটু ক্লিয়ার। হ্যাঁ আসলে সো I'm not 100% sure. So কিছু স্টেট আছে আমাদের হচ্ছে at fault state, or probably Pennsylvania হচ্ছে at fault state, New York state হচ্ছে no fault state। কি ডিফারেন্স? নো ফল্ট স্টেটে যেটা বললাম যে আমার যদি ফল্ট থাকে বা না ফল্ট থাকে, আমার ইন্স্যুরেন্স কোম্পানি আমার মেডিকেল বিলস পে করছে, ভাইয়া মেডিকেল বিলস খালি। হ্যাঁ, আর যদি এটা at fault state হয়, ফর এক্সাম্পল পেনসিলভেনিয়া, যে গাড়ি আমাকে মারছে ওই গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি আমার মেডিকেল বিলস পে করবে। এটাই ডিফারেন্স ভাই, এটা তো খালি আমরা বুঝি। হ্যাঁ, যে নো ফল্ট মানে হচ্ছে নিউ ইয়র্ক স্টেট নো ফল্ট, আমার ইন্স্যুরেন্স কোম্পানি আমার ফল্ট টাকা না থাকুক, আমার ইন্স্যুরেন্স কোম্পানি আমার মেডিকেল বিলস পে করবে। আর যদি এটা অ্যাক্সিডেন্ট হয় পেনসিলভেনিয়াতে, which is an at fault state, সেটা হচ্ছে যে গাড়ি আপনাকে মারছে ওই গাড়ি আপনার মেডিকেল বিলস পে করবে। আমি কিন্তু পার্সোনাল ইনজুরি বিআই সেটেলমেন্টের কথা বলছি না, প্রপার্টি ড্যামেজের কথা বলছি না, আমি জাস্ট বলতেছি হচ্ছে নো ফল্ট বেনিফিটস এর কথা, যেগুলো হচ্ছে আমরা মেডিকেল বেনিফিটস আর ওয়েজ লস বেনিফিটস এর কথা বলছি। তার মানে এখানে যাচ্ছে স্টেজ ওয়াইজ আপনার কিছু কিছু বেনিফিটের মধ্যে কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে, কিন্তু বেসিক্যালি যে বেসিক যে জিনিসটা সেটা সারা স্টেটে, মানে 52টি স্টেট আমেরিকার সব জায়গাতেই বেসিক্যালি সেম ভাবে ওয়ার্ক করে। যেমন অ্যাক্সিডেন্ট বা ফুল কভারেজ, গাড়ি ড্যামেজ, এই কভারগুলো রিকভার ওইভাবেই থাকবে, শুধু এখানে at fault আর no fault এর যে বিষয়টি সেটা শুধু পেনসিলভেনিয়া এবং নিউ ইয়র্ক স্টেটের মধ্যে এতটুকুই ডিফারেন্স। এতটুকুই, ফর এক্সাম্পল মানে খালি পেনসিলভেনিয়া বলতে পারে অনেকগুলো স্টেট আছে যেগুলো হচ্ছে at fault state, অনেকগুলো স্টেট আছে হচ্ছে no fault state। নিউ ইয়র্ক ইজ এ no fault state। থ্যাংক ইউ সো মাচ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানতে পারলাম তানভীর রিজভীর কাছ থেকে। আমরা তানভীর রিজভী ভাই, আমি আসলে আরেকটি প্রশ্ন যেতে চাই। তো আমরা অনেকক্ষণ একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছিলাম, তো এই মুহূর্তে আমি শুধু আরেকটি ব্যাপার নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে আপনার সম্বন্ধে। আপনি যদি বলতেন যে এই যে আপনার ব্যারিস্টার থেকে ইংল্যান্ডের ব্যারিস্টার থেকে আপনার আমেরিকার ল ইয়ার হয়ে ওঠার যে একটি গল্প, এই ধারাটা যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি ছোটবেলা থেকে আমার বোন ল স্টার্ট করছিল, আমি তোমাকে তাহলে একদম হিস্ট্রি বলি। আমার বোন ল পড়ার চেষ্টা করছিল, আপু পারেনি। So I said, okay, I'm going to do this. তো আমি লন্ডনে গেলাম, লন্ডনে পড়াশোনা করলাম, লন্ডনের ব্যারিস্টার হইলাম, তারপরে বাংলাদেশে গেলাম, তারপরে বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধু যে স্যাটেলাইট কোম্পানিটা আছে আমাদের, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি, ওইখানে আমি লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম 2 বছর। তারপরে লন্ডনের আমেরিকাতে মুভ করি। তারপরে আমেরিকাতে মুভ করার পর তখনই কোভিড আসছে ভাইয়া। কোভিড আসার পর কারণে আমার পুরো প্রসেসটা অনেক একটু লেন্দি হয়ে গেছে, যে ঠিক আছে, আই ক্যানট ডু নাথিং, আমার জাস্ট বাসা বসে থাকতে হবে। তারপর আমি রিয়েলাইজ করলাম যে না, ঠিক আছে, আমি আরেকটা জিনিস ভাই, যখন আমি সব ক্রেডিট গুলো ট্রান্সফার করছি আমেরিকাতে, যে আচ্ছা আমার কি ল স্কুলে যেতে হবে নাকি আমার কি মাস্টার্স করতে হবে, আমার কি করতে হবে, আমি হঠাৎ করে একটা ইমেল পাইছি ফ্রম দ্য নিউ ইয়র্ক স্টেট বার অ্যাসোসিয়েশন যে আমার কিছু করতে হবে না, আমি জাস্ট বার এক্সাম দিব, যেটা বলি আমরা সনতের এক্সামটা, খালি বার এক্সাম দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ, আমার লাইফটা একদম সিম্পল হয়ে গেছে, একদম ইজি। আমার এখন ল স্কুলে যেতে হচ্ছে না, আবার নতুন করে আমার এলএলএম করতে হচ্ছে না, আমার মাস্টার্স করতে হচ্ছে না। আমি কি করবো, আমি জাস্ট নিজে এখন পড়াশোনা করবো, পড়াশোনা করে বার এক্সামটা দিব, সনদ দিব। তো ওইখানে আমার আরো আমি একটা মোটিভেশন পাইছি যে ওয়াও, আল্লাহ হ্যাজ বিন সো গ্রেটফুল টু মি। তারপরে আমি নিজে পড়াশোনা করছি, কোনো স্কুলে যাই, কোনো ক্লাস করিনি, কিছু করিনি, এই যে পড়ে আমি আপনাদের আজকে অ্যাটর্নি। নাইস। তো আপনি তো তাহলে লন্ডনে যেটা ছিলেন, আপনার কি লন্ডনের যে কেসগুলো সাধারণত আমাদের এখানকার মতো যে অ্যাক্সিডেন্ট কেস, দুর্ঘটনা কেসগুলো ওখানে হয়,
ওখানে আর এখানের মধ্যে ডিফারেন্সটা ভাইয়া আমি তোমাকে একটা ফ্র্যাঙ্কলি বলবো, আমি কোনো কিছু বলি না যেটা আমি জানি না, কারণ আমি লন্ডনে আমি প্র্যাকটিস করিনি। তো লন্ডনে আমি পার্সোনাল ইনজুরি রিলেটেড আমার কোনো অ্যাবসলিউট কোনো আইডিয়া নেই। আমি ওখানে খালি পড়াশোনা করছি, সারাদিন খালি পড়াশোনা করছি, রাতের কান্নাকাটি করছি, দিনের বেলা পড়াশোনা করছি যে পড়তে হবে। জেনারেলি তো আসলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো বেসিক্যালি খুব কাছাকাছি, সব জায়গায় নিয়ম কারণ তো মোটামুটি এক্সেপ্ট ফর বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট প্লেস। এখানে পার্সোনাল ইনজুরি বলতে কিছু নাই বাংলাদেশে। হ্যাঁ, কিছু অ্যাক্টস আছে যে অ্যাক্টস গুলোর আন্ডারে কম্পেনসেশন পাওয়া যায় বাংলাদেশে, কিন্তু ভাই আমেরিকা, ইউকে তে আমি জীবনে প্র্যাকটিস করিনি, কিন্তু আই থিংক দিস ইটস গোনা বি কাইন্ড অফ সিমিলার ল, সিমিলার থিওরিজ। কারণ টর্ট তো আমরা হচ্ছে আমেরিকাতে পড়ছি সেটা আমি ইউকে তে সেমই পড়ছি, তার মানে টর্টই তো, এই লটা তো টর্টই, তাহলে সেম সেমই হওয়ার কথা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা তাহলে আবার চলে আসি আমাদের বাফেলো বা নিউ ইয়র্কের ল এবং অ্যাক্সিডেন্ট রিলেটেড যে বিষয়ের উপর আমরা ছিলাম। তো অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা আমাদের এই ফাঁকে জানতে পেরেছেন তানন রুশদির রিয়েল পরিচয়টি কি, উনি কে, ওনার যাত্রার শুরু এবং শেষ পর্যন্ত আমরা মোটামুটি আজকে জানতে পারলাম।